Hello, my dear students. Welcome to our online class program. I hope all of you are very fit and fine. I am also good by the grace of Almighty Creator. This is Tishu Kumar Shil, Assistant Teacher English Anwar Government Model High School. So, my dear student, today I am here to conduct such a topic which is very much important, which is very much helpful to cut a good number, a sound figure in the examination. Yes, my dear students, I am talking about narration. This class will be beneficial to class 8 to 10. Okay. So, my dear students, I hope all of you must be careful, must be attentive to watch this video. I hope that after watching this video, most of you can say that narration is a very easy topic. I assure you, I promise you. So, my dear students, let's get started. প্রথমে ন্যারেশন সম্পর্কে জানতে গেলে আমাদেরকে আগে জানতে হবে ন্যারেশন কি। দ্যাট মিন্স ডেফিনিশন অফ ন্যারেশন। ওকে, আমরা সংক্ষেপে বলি, ন্যারেশন বলতে বোঝাই বক্তার বক্তব্যকে আমরা ন্যারেশন বলবো, বক্তার উক্তিকে আমরা ন্যারেশন বলবো, অর্থাৎ বক্তা যেটা বলবেন সেটাকে আমরা ন্যারেশন বলবো। ওকে, ন্যারেশনকে দুভাগে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে ডিরেক্ট ন্যারেশন আর একটা ইনডিরেক্ট ন্যারেশন। ডিরেক্ট ন্যারেশন আর একটা হচ্ছে ইনডিরেক্ট ন্যারেশন। এটাকে ন্যারেশনও বলতে পারবো, আমরা স্পিচও বলতে পারবো। ওকে, আচ্ছা, ডিরেক্ট ন্যারেশন বলতে বোঝাই বক্তার কথাটা যদি আমরা হুবহু বলি, দ্যাট মিন্স বক্তা যেটা বলেছেন সেটাকে আমরা কোনো প্রকার চেঞ্জ না করে হুবহু অবিকল যদি বলে ফেলি, ওটা হবে ডিরেক্ট ন্যারেশন, অর্থাৎ প্রত্যক্ষ উক্তি। আর ইনডিরেক্ট ন্যারেশন বলতে বোঝাই বক্তার বক্তব্যটা কেউ যদি তার নিজের মতো করে অন্য কারো কাছে প্রকাশ করে। তো আমরা দুই একটা এক্সাম্পলের মাধ্যমে এটা একটু ক্লিয়ার হব। রাতুল said to me, I am ill. আচ্ছা, এখানে কি বলছে? রাতুল said to me, অর্থাৎ রাতুল আমাকে বলল I am ill, আমি অসুস্থ। রাতুল আমাকে বলল আমি অসুস্থ, মানে কে অসুস্থ? রাতুল আমাকে বলল আমি অসুস্থ না, কে? রাতুল অসুস্থ। তো এখন আমাকে যদি কেউ জিজ্ঞেস করে মানে রাতুল তোমাকে কি বলছে, তখন আমি কি বলবো? আমি কি বলবো রাতুল আমাকে বলেছে আমি অসুস্থ? রাতুল থেকে না আমি অসুস্থ এই কথাটা বলো নাই। আচ্ছা, এবার আমি দেখি, মানে আমি দেখাই আমি কথাটাকে আমার মতো করে কিভাবে বললাম। রাতুল said to এর পরিবর্তে আমরা told ইউজ করবো। কেন ইউজ করবো সেটা আমরা পরবর্তীতে জানবো। রাতুল told me that he was ill. হ্যাঁ, রাতুল আমাকে বলল যে সে অসুস্থ। কে? সে অসুস্থ। এখন এই কথাটা আমি আমার মতো করে বলেছি, সুতরাং বক্তার কথাটা যদি আমি হুবহু বলে দিতাম, মানে একেবারে কোনো কিছু চেঞ্জ না করে, অর্থাৎ এখানে ইনভার্টেড কমা এটাও চেঞ্জ না করে আমি যদি হুবহু বলে দিতাম, সেটা হয়তো ডিরেক্ট ন্যারেশন অথবা ডিরেক্ট স্পিচ। আর বক্তার কথাটা আমি যখন আমার মতো করে বললাম, মানে আমি বক্তা যেরকম বলছি সেরকম বলি নাই, আমি আমার মতো করে বলছি, সুতরাং ওটাকে আমরা বলবো ইনডিরেক্ট ন্যারেশন। ক্লিয়ার? ডিরেক্ট ন্যারেশন
এই যে আমরা কোন ধরে বলতেছি ডিরেক্ট নারেশন, ওটাকে কিন্তু আবার দুইটা অংশে বিভক্ত করা হয়েছে। কি বলছি? ডিরেক্ট নারেশনকে দুইটা অংশে বিভক্ত করা হয়েছে। আচ্ছা, এর মধ্যে এটাকে বলা হয় ইনভার্টেড কমা। দেখো আমরা কোন জায়গায় কি ইউজ করি, রাতুল সেড টু মি, এরপরে কমা, এরপর ইনভার্টেড কমা শুরু কোন জায়গা থেকে শুরু, দেখো একেবারে এখান থেকে, মানে কমার পরে একটু সোজা গিয়ে উপরে। তো যেটা শুরু করবে সেটা দেব উল্টা, দ্যাট মিনস 6 এর মতো, আর এদিকে শেষ করব ফুল স্টপ এর পরে, মানে এটা 9 এর মতো। তো যেটা ইনভার্টেড কমার বাইরে, এই পার্টটাকে বলবো রিপোর্টিং স্পিচ। এটাকে রিপোর্টিং ভার্ব বলে। তবে আমি রিপোর্টিং স্পিচ কী জন্য বলছি সেটা আমি আমার স্পিচের মধ্যে বুঝাই দিব। আর যেটাকে ইনভার্টেড কমার ভিতরে আবদ্ধ করা হয়েছে সেটাকে বলা হয় রিপোর্টেড স্পিচ। ওকে, তো একটা কথা জেনে রাখো, এই যে রিপোর্টেড স্পিচটা এখানে দেওয়া আছে, মানে রিপোর্টিং স্পিচটা আগে দেওয়া আছে, রিপোর্টেড স্পিচটা পরে দেওয়া আছে। এটা সবসময় এরকম হতে হবে কথা নেই, অর্থাৎ রিপোর্টেড স্পিচটা আগেও হতে পারে, কোনো সমস্যা নেই, এটা পরেও যেতে পারে। আচ্ছা, আমরা এখন দেখি এই রিপোর্টিং স্পিচ এইটাকে দেখি। রাতুল সেড টু মি, রাতুল আমাকে বলল, রাতুল আমাকে বলল, এখানে সাবজেক্ট হচ্ছে রাতুল। সেড টু মি, সেড, এটাকে আমরা কি বলছিলাম যে রিপোর্টিং স্পিচ। রিপোর্টিং স্পিচের মধ্যে যে ভার্বটা আছে ওটাকে বলা হয় রিপোর্টিং ভার্ব। রিপোর্টিং ভার্ব কোনটাকে বলছি আমরা? এই যে রিপোর্টিং স্পিচের মধ্যে যে ভার্বটা আছে ওটাকে বলেছি রিপোর্টিং ভার্ব। গুড। আর এটা হচ্ছে মি, মিটা কি? অবজেক্ট, ওটাকে আমরা রিপোর্টিং অবজেক্টও বলতে পারি। এরপরে ইনভার্টেড কমা যখন দিব আমরা, ইনভার্টেড কমার পরবর্তী যে ওয়ার্ডটা হবে তার প্রথম লেটারটা কিন্তু ক্যাপিটাল লেটার হওয়া চাই। এখানে আই থাকলেও ক্যাপিটাল লেটার, ইউ থাকলে ওয়াইটা ক্যাপিটাল লেটার, যা থাকবে থাক, ইনভার্টেড কমার পরেই কিন্তু প্রথম বর্ণটা ক্যাপিটাল লেটার হইতে হবে। ক্লিয়ার? আচ্ছা, আর এখানে যে ভার্বটা দেওয়া আছে ওটাকে বলা হয় রিপোর্টেড ভার্ব। ক্লিয়ার? আচ্ছা, তাহলে আমরা জানতে পারলাম ন্যারেশন কাকে বলে, ন্যারেশন কত প্রকার ও কি কি। এরপরে ডিরেক্ট ন্যারেশনের যে কিছু পার্ট আছে আমরা পার্টগুলো জানলাম। ওকে, এবার ন্যারেশন করতে গেলে কিছু চেঞ্জ করতে হয়, অর্থাৎ ডিরেক্ট ন্যারেশন থেকে ইনডিরেক্ট ন্যারেশন করার সময় কিছু জিনিস চেঞ্জ করতে হয়, ওগুলো আমরা একটু ধাপে ধাপে দেখব। আমি আশা করছি তোমাদের সবার সামনে খাতা কলম আছে, তোমরা এগুলাকে নোট ডাউন করে রাখো। হ্যাঁ, আচ্ছা, প্রথমে যেটা আমরা বলবো এটা হচ্ছে 1 নাম্বার চেঞ্জ, পার্সোনাল চেঞ্জ। পার্সন চেঞ্জ মানে পার্সন পরিবর্তন। তো আমরা তো জানি পার্সন 3 প্রকার, ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন এবং থার্ড পার্সন। আচ্ছা, এই যে এই রিপোর্টেড স্পিচের মধ্যে যদি ফার্স্ট পার্সন থাকে, আইটা কোন পার্সন? অবশ্যই ফার্স্ট পার্সন। হ্যাঁ, রিপোর্টেড স্পিচে যদি ফার্স্ট পার্সন থাকে সেটাকে আমরা চেঞ্জ করব রিপোর্টিং স্পিচের সাবজেক্ট অনুযায়ী। কি বলছি? রিপোর্টিং স্পিচের সাবজেক্ট অনুযায়ী। ওকে, আর এখানে যদি, অর্থাৎ ইনভার্টেড কমার ভিতরে যদি সেকেন্ড পার্সন থাকে সেটাকে আমরা চেঞ্জ করব রিপোর্টিং স্পিচের অবজেক্ট অনুযায়ী।
আর যদি ইনভার্টার কমার ভিতরে, দ্যাট মিনস রিপোর্টেড স্পিচে যদি থার্ড পারসন থাকে, তখন ওটা চেঞ্জ হবে না, নট চেঞ্জ অথবা আনচেঞ্জ। ক্লিয়ার? আচ্ছা, এটা গেল পার্সোনাল চেঞ্জ, মানে কোন পার্সন থাকলে কোন পার্সনে চেঞ্জ করতে হবে। আমরা এইবার যে চেঞ্জটা করব সেটা হচ্ছে টেন্স চেঞ্জ। আচ্ছা, তো টেন্স চেঞ্জ একটু দেখি। প্রথমত বলে রাখি, টেন্সকে আমরা কখন চেঞ্জ করব। এই যে রিপোর্টিং ভার্ব যেটা আছে, রিপোর্টিং ভার্ব এটা যদি পাস্ট টেন্সের হয় তখনই শুধুমাত্র আমরা ইনডিরেক্ট ন্যারেশন করার সময় রিপোর্টেড স্পিচের যেটা ভার্ব থাকবে, রিপোর্টেড ভার্ব, ওটাকে চেঞ্জ করব। কখন? যদি এদিকে পাস্ট পার্সন থাকে, সরি পাস্ট টেন্স থাকে। যদি এটা পাস্ট টেন্স না থেকে সেইড না থেকে সেইস থাকতো অথবা সেই থাকতো, তখন কিন্তু আমরা রিপোর্টেড স্পিচের টেন্সকে চেঞ্জ করতাম না। এটা প্রেজেন্ট টেন্স থাকলে প্রেজেন্ট টেন্স দিকে দিতাম, পাস্ট টেন্স থাকলে পাস্ট টেন্স দিকে দিতাম। শুধু চেঞ্জ করবো কোন ক্ষেত্রে? এইটা যদি পাস্ট টেন্সে থাকে, অর্থাৎ রিপোর্টিং ভার্বটা যদি পাস্ট টেন্সে থাকে, তখন আমরা ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করার সময় এদিকে রিপোর্টেড স্পিচের রিপোর্টেড ভার্বটাকে চেঞ্জ করব। চেঞ্জ করব কি উপায়ে আমরা দেখে দিচ্ছি। তো রিপোর্টেড স্পিচে যদি থাকে, কি থাকে? রিপোর্টেড স্পিচে যদি প্রেজেন্ট ইনডেফিনিট থাকে, সেটাকে আমরা চেঞ্জ করব ইনডিরেক্ট করার সময় প্রেজেন্ট ইনডেফিনিট থাকলে পাস্ট ইনডেফিনিটে করব। আর প্রেজেন্ট কন্টিনিউয়াসে থাকলে পাস্ট কন্টিনিউয়াস। প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট থাকলে থাক পাস্ট ইনডেফিনিট থাকলে থাক। মানে প্রেজেন্ট পারফেক্ট থাকলেও যে চেঞ্জ হবে, পাস্ট ইনডেফিনিট থাকলেও ওই একই টেন্সে চেঞ্জ হবে। দ্যাট মিনস পাস্ট পারফেক্টে চেঞ্জ হবে। এগুলো হচ্ছে টেন্স চেঞ্জ করার। তার মানে প্রথমত আমরা কি বললাম? পার্সোনাল চেঞ্জ, দ্বিতীয়ত বললাম টেন্সের চেঞ্জ। ওকে, এবার আসি, আরও কিছু জিনিস চেঞ্জ করতে হবে। সেটা কি? যেমন নিকটের জিনিস যেগুলো আছে, যেমন দিস থাকলে দ্যাট হবে, কাম থাকলে গো হবে, ইয়েস্টারডে থাকলে দ্য প্রিভিয়াস ডে হবে। অর্থাৎ আমরা এক কথায় বলি, কাছের জিনিস দূরে যাবে, মানে দিস থাকলে দ্যাট হবে, বাট দ্যাট থাকলে কিন্তু দিস হবে না। অর্থাৎ কাছের জিনিস দূরে যাবে, দূরের জিনিস কখনো কাছে আসবে না ইনডিরেক্ট করার সময়। গোটা কখনো কাম হবে না, বাট কামটাকে গো করতে হবে। নাও থাকলে দেন করতে হবে, মানে এখন থাকলে তখন করতে হবে। ক্লিয়ার? আচ্ছা, তো এবার আমরা আরেকটু যাই বলতে, এই যে রিপোর্টিং ভার্ব সেই টু আছে। আসলে আমরা ন্যারেশন যখন প্র্যাকটিক্যালি করতে যাব, প্র্যাকটিস করব, তখন দেখবো ন্যারেশনকে 5টা সেন্টেন্স আছে, ওই 5টা সেন্টেন্সে চেঞ্জ করতে হবে। অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অবজেক্টিভ এবং এক্সক্লেমেটরি, এই 5টা সেন্টেন্সকে চেঞ্জ করতে হবে। তো এখন সেই টু তো থাকবেই বাক্যের মধ্যে। তো সেই টু থাকলে এটাকে আমরা কোন টাইমে, মানে কোন টেন্সের ক্ষেত্রে, কোন সেন্টেন্সের ক্ষেত্রে কি ইউজ করব, এটা একটু দেখি। সেই টু, হ্যাঁ, যদি সেই টু থাকে ওটাকে আমরা কি করব? ওটাকে আমরা নিম্নোক্ত উপায়ে চেঞ্জ করব। সেই টুকে লিখব টোল্ড। কখন? যদি রিপোর্টেড স্পিচটা অ্যাসার্টিভ সেন্টেন্স হয়। ক্লিয়ার? আর সেই টু এর পরিবর্তে আস্কড বলবো যদি
এই সেন্টেন্সটা অর্থাৎ রিপোর্টেড স্পিচটা ইন্টারোগেটিভ হয়, মানে প্রশ্নবোধক হয়। সেড টু এর পরিবর্তে আমরা অর্ডারড, তারপরে রিকোয়েস্টেড, তারপরে কমান্ডেড, তারপরে অ্যাডভাইসড, এগুলো কখন বলবো? যদি এই সেন্টেন্সটা ইম্পারেটিভ সেন্টেন্স হয়। ঠিক আছে, এরপরে 4 নাম্বারটা যেটা আছে অপটেটিভ। অপটেটিভ সেন্টেন্স হল আমরা বলতে পারি, মানে বলবো প্রেইড অথবা উইশড। তো কখন প্রেইড হবে কখন উইশড হবে সেটা আমরা দাপে দাপে বলে দেব। ঠিক আছে, তো এইটা হবে তোমার অপটেটিভ সেন্টেন্সের বেলায়। ওকে, এবার লাস্ট ওয়ান, যখন এক্সক্লেমেটরি থাকবে তখন কি করব? হ্যাঁ, এক্সক্লেমেটরি থাকলে ওটাকে আমরা লিখব সেড টু এর পরিবর্তে এক্সক্লেমড। এক্সক্লেমটা লিখতে হবে এক্সক্লেমড উইথ পর্যন্ত লিখবো। কি এরপরে যদি খুশির খবর হয় এক্সক্লেমড উইথ জয়, আশ্চর্য বিষয় হলে এক্সক্লেমড উইথ ওয়ান্ডার, দুঃখের বিষয় হলে এক্সক্লেমড উইথ সরো অথবা গ্রিফ, GRIEF, এগুলো ইউজ করব। ক্লিয়ার? আচ্ছা, এরপরে এই যে এখানে একটা কমা দেওয়া আছে, সেড টু মি, মি এর পরে কমা, এরপরে এদিকে ইনভার্টেড কমা। এই কমা এবং ইনভার্টেড কমার জন্য অ্যাসারেটিভ সেন্টেন্স থাকলে দ্যাট হবে। কার জন্য? এই কমা এবং ইনভার্টেড কমার জন্য, শুধু ইনভার্টেড কমার জন্য না। তো শুধু ইনভার্টেড কমার জন্য যদি হয় তাহলে এই যেখানে কমা আছে এই কমাটা কি দোষ করলো, সেই জন্য আমরা বলবো এই কমা এবং ইনভার্টেড কমা এই দুইটার জন্যই দ্যাট হবে। কখন? যদি সেটা অ্যাসারেটিভ সেন্টেন্স হয়। ইন্টারোগেটিভ হলে কিন্তু দ্যাট হবে না, মানে এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স হলে দ্যাট হবে না। আর ইম্পারেটিভ সেন্টেন্সটা শুধুমাত্র যদি ল্যাট দিয়ে শুরু হয়, শুধুমাত্র ল্যাট দিয়ে শুরু হলে তখনই দ্যাট হবে। যেমন ল্যাট মি গো, তো এই ক্ষেত্রে দ্যাট হবে। ল্যাট ছাড়া অন্য কিছু দিয়ে শুরু হলে, যেমন গিভ মি অ্যা পেন, গো টু ইউর সিট, এই ক্ষেত্রে কিন্তু দ্যাট হবে না। অর্থাৎ ইনভার্টেড কমা আর এই কমাটার জন্য দ্যাট হবে ইম্পারেটিভে কখন? যদি সেটা ল্যাট দিয়ে শুরু হয়। ওকে, অপটেটিভে দ্যাট হবে। এক্সক্লেমেটরি তো দ্যাট হবে। ঠিক আছে, তো আশা করছি আমরা মানে প্রাথমিকভাবে ন্যারেশন সম্পর্কে বেসিক যে জিনিসগুলো জানার দরকার ওই জিনিসগুলা এই ভিডিওটা দেখে জানতে পারবো। তো আগামীতে যে ক্লাসটা হবে আমরা সেই ক্লাসটা এই পার্ট যেটা দিলাম এর পরের পার্টেই আমরা শুরু করব। তো তোমাদের সকলকে আবারও ধন্যবাদ মনোযোগ সহকারে ভিডিওটা দেখার জন্য। আশা করছি আগামী নেক্সট ভিডিও যেটা আসবে ওই ভিডিওটা দেখলে তোমরা অবশ্যই উপকৃত হবে। আর বাসায় এগুলো অবশ্যই প্র্যাকটিস করতে হবে। ধন্যবাদ সকলকে।